বাংলাদেশকে দেওয়ার কি আছে এটার বদলে আমি প্রশ্নটা করব বাংলাদেশ কি নিতে চায়, কিভাবে রোধ করা যায় এই মিস ইউজ? আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে আনতে হবে ইম্পোর্ট করে, এটা ভুল। কিন্তু অনেকে ভুলে যাচ্ছে যে চ্যাটজিপিটি অনেক চাপা মারে। কোন সরকার কি আসলো, কার কি বললো, ডানে বামে দেখে যদি বিজ্ঞান করতে হয়, সায়েন্স করতে হয়, তাহলে সায়েন্স আর হয় না। এআই দিয়ে যেভাবে মানুষ ভালোও হচ্ছে, এআই দিয়ে কিন্তু মানুষ খারাপও হচ্ছে। যখন মানুষের ভয় চলে যায় তখন তার মধ্যে অনেক সাহস চলে আসে। পিএইচডি করব কি করব না, কম্পিউটার সায়েন্সে যে পড়ে এআইতে ঢুকতে হবে এমন কোনো কথা নেই। আমি বাংলাদেশের প্রথম নাগরিক যে এটা পেয়েছি। অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে। যত কথার গত পর্বে আমি বলেছিলাম আমাদের রাজনৈতিক অবস্থা বা সামাজিক অবস্থা বিভিন্ন বিষয় নিয়ে যে তুলনা দেওয়ার কিছু নেই, মানে কম্পেয়ার করা যাবে না, বা বিশ্বের অন্য দেশগুলো বলতে পারবে না বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এই সেই, যেগুলো বলবে সব খারাপ বা নেগেটিভ। কিন্তু আজ আমাদের এই অনুষ্ঠানে এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যাকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে এবং তার তুলনা বিভিন্ন শিক্ষা কার্যক্রমে তুলে ধরা হয়। তিনি আমাদের বাংলাদেশি, তার নাম প্রফেসর ডক্টর উপল এহসান। তিনি এআই এক্সপার্ট, সারা বিশ্বে তার এইভাবেই তার পরিচয়। আমরা তার মুখ থেকেই শুনব তার কাজের পরিধি, তার শিক্ষা এবং তিনি কি নিয়ে কাজ করছেন। আপনার পিছে লেগেই ছিলাম যে আপনাকে একটু আনবো, আপনার যে অভিজ্ঞতা, আপনি যেই বিষয়গুলো নিয়ে কাজ করেন আমেরিকার মতো দেশে, সেগুলো নিয়ে আমাদের দেশের মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিব আপনাকে। আপনার কিছুটা ইনফরমেশন আমি বের করেছি আপনার কাজের পরিধি। এত বিষয় রেখে কেন আপনি এআই বিষয় নিয়ে আজকে সারা বিশ্বে এইভাবে পরিচিত হয়ে উঠলেন? এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যাকচুয়ালি আমার মতে ইলেকট্রিসিটির সাথে সবচেয়ে ভালো একটা এক্সাম্পল হয়। যে ইলেকট্রিসিটি ছাড়া আমাদের এখন কি না হয় এবং ইলেকট্রিসিটি ছাড়া কি আমরা মিস করি। সো এআই ইজ দ্য নিউ ইলেকট্রিসিটি। মানে ইলেকট্রিসিটি চলে গেলে আমরা একদম অন্ধকারে বসে থাকি, তাহলে সেটাই বলতে চাচ্ছেন? এআই এর অ্যাবিলিটি এখন ওই লেভেলে চলে গিয়েছে যে এআই দ্বারা কি না করা যায় প্রশ্নটা করতে হবে, কি করা যায় এটা অলরেডি হয়ে গেছে। সো আমার এআই নিয়ে কাজ করার মেইন উদ্দেশ্যটা ছিল যে আমি একটা সময় ছিল যখন আমি একটা এয়ারপোর্টে একটা এআই সিস্টেমের ভুলের জন্য খুব বাজেভাবে অপমানিত হয়েছিলাম। এটা আমার তখন খুব গায়ে লেগেছিল। আমি মনে করলাম একটা মেশিনের ভুলের জন্য আমার সাথে যদি মানুষ দুর্ব্যবহার করে এবং আমি যদি এই মেশিনটাকে প্রশ্ন না করতে পারি যে কেন তুমি আমার সাথে এই ভুলটা করলা, কেন করলা, এইটার উত্তরটা যদি আমরা না পাই তাহলে ওই মেশিনের দরকার কি আমার। ওখান থেকে আমার কাজ শুরু হলো এআই এর একটা ফিল্ড যেটাকে বলে এক্সপ্লেনেবল এআই। এআইটাকে সহজভাবে মানুষকে কিভাবে বোঝানো যায়। আমি আজ আপনাকে কেন প্রশ্ন না করতে পারি, একটা সরকারকে যদি আমি কেন প্রশ্নটা না করতে পারি, তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না। সিমিলারলি একটা এআই যদি আমার একটা বিরাট একটা ডিসিশন নিয়ে থাকে, যেমন আমার লাং ক্যান্সার হয়েছে কিনা এটা যদি এআই ডায়াগনোজ করে থাকে আমার ডাক্তারকে হেল্প করার জন্য, আমি পাসপোর্ট কন্ট্রোলে ঢুকতে পারবো কি না এটা যদি এআই আমাকে বলে দেয়, তাহলে এটা জানার এখতিয়ার আমার আছে যে কেন বলছে বা কেন বলছে না। এবং যতক্ষণ এআই, আমরাকে ইংরেজিতে বলে এআই ইজ আ ব্ল্যাক বক্স। বেসিক্যালি এআই ইজ সো কমপ্লিকেটেড দ্যাট ইটস ভেরি হার্ড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ ডুইং হোয়াট ইটস ডুইং। সো এআইটা কেন করছে এটা বোঝা যাচ্ছে না। এই এক্সপ্লেনেবল এআইয়ের ফিল্ডটাকে বলে ওপেনিং দ্য ব্ল্যাক বক্স অফ এআই। এআইয়ের ব্ল্যাক বক্সটাকে আমরা খুলতে পারলাম, খুলে ভিতরে কী হচ্ছে দেখতে পারলাম। সো ওখান থেকে আমার যাত্রা শুরু এআইতে। বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি ধারণা আছে কম্পিউটার সায়েন্স নিয়ে না পড়লে এআই বা এই টাইপের কিছু করা যায় না এই বিষয়। এবং তার আগে আপনার একাডেমিক জার্নিটা একটু যদি জানি যে আপনি কোথা থেকে শুরু করেছেন। আমরা তো জানি আপনি ও লেভেল, এ লেভেল এ দেশ থেকে দিয়েছেন, তারপরে অ্যাকচুয়ালি আরেকটু আগের থেকে শুরু করি। আমার ছোটোবেলায় বড় হয় ফরিদপুরে। সো আমি ছোটো মফস্বলের ছেলে। সো ঢাকায় আসা হয় এরপরে বাবা মার সাথে। আমি এখান থেকে ও লেভেল, এ লেভেল করি। ও লেভেল, এ লেভেল করার পর আমি আন্ডার গ্র্যাজুয়েটে ওয়াশিংটন এন্ড লি ইউনিভার্সিটিতে চলে যাই ফুল স্কলারশিপে। সেই ইউনিভার্সিটিতে আমার পড়ালেখা হয় ফিজিক্স এবং ফিলসফিতে। আমার একসাথে আন্ডার গ্র্যাজুয়েটে দুটো ডিগ্রি, বিএস ফিজিক্সে আর বিএ ফিলসফিতে। এবং ইন্টারেস্টিং জিনিসটা কি যে একটা সময় ছিল ইতিহাসে যখন সবাই ফিলসফির কাজ করত। অ্যারিস্টটলের সময়
সবাই ফিলসফির কাজ করতো। যারা মেডিসিন করতো ওটাকে বলে ন্যাচারাল ফিলসফি, যারা ল করতো ওটাকে বলে লিগ্যাল ফিলসফি। সো আজকের দিনে আমি বলবো কম্পিউটার সায়েন্স হচ্ছিল আগের দিনের ফিলসফির মতো, এটার মধ্যে সবগুলি অ্যালাউড। আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, কম্পিউটার সায়েন্সে আপনার একটা জায়গা আছে। এইটা হয়তো আমাদের দেশের অনেকে হয়তো জানেন না যে কম্পিউটার সায়েন্সে পড়তেই যে হবে কম্পিউটার সায়েন্সে কাজ করার জন্য, এমন কোনো কথা নেই। সো আমি আন্ডার গ্র্যাজুয়েট করি ওটাতে, এবং তারপরে আমি ম্যানেজমেন্ট কনসাল্টিং করি বস্টন কনসাল্টিং গ্রুপে। এরপরে আমি পিএইচডিতে ঢুকি আপনার জর্জিয়া টেকে কম্পিউটার সায়েন্সে। সো এই পিএইচডির মাঝখানে আমার কাজ করা হয় গুগলে, আইবিএম রিসার্চে এবং মাইক্রোসফট রিসার্চে। এরপরে আল্লাহর রহমতে যখন শেষ হয়ে গেল এবং আমার এই ফিল্ড যেটাকে আমরা এক্সপ্লেনেবল এআই বলি, এক্সপ্লেনেবল এআইয়ের মধ্যে একটা সাব ফিল্ড যেটাকে বলে হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই, ওটাকে আমরা পরে নিয়ে কথা বলতে পারবো। ওটার কাজ করার পরে আমি শেষ পর্যন্ত প্রফেসরশিপ হিসেবে জয়েন করলাম। গুগল, মাইক্রোসফট এবং আইবিএমে কি কাজ করতেন? এখানে আপনার কাজটা কি ছিল? আমি ওখানে রিসার্চ উইংটাতে কাজ করতাম। তো প্রতিটা কোম্পানির এখানে এমন থাকে যে রিসার্চ উইংয়ে আপনার কোম্পানিটা তো প্রোডাক্ট থাকে, প্রোডাক্টের উপরে থাকে রিসার্চ। সো আইবিএম রিসার্চ, গুগল রিসার্চ, মাইক্রোসফট রিসার্চ। এইখানে যখন আমেরিকাতে ভালো ভালো ইউনিভার্সিটিতে যখন আপনি পড়ালেখা করেন তখন ওখানে রেসিডেন্সি প্রোগ্রাম পাওয়া যায়। এই রেসিডেন্সির মাঝখানে তখন ওকে গবেষক হিসাবে আপনাকে নেয়, যে ওদের একটা স্পেসিফিক প্রবলেম থাকে 3 থেকে 6 মাসের জন্য। সো তখন ওখানে যে আমি প্রচুর রিসার্চ করি, যেটাকে এরিয়াটাকে বলে রেসপন্সিবল এআই, এআইটাকে আমরা রেসপন্সিবল হিসাবে ব্যবহার করতে পারি। সো ওইখান থেকে আমার এই 3টা জায়গায় কাজ করা হয়। এবং এমন যদি কিছু হয়ে থাকে যেটা আমি শিখেছি 3টা জায়গার থেকে, যেটা আমি এখনও ইউজ করি, সেটা হচ্ছিল যে আপনার আমরা ওয়ার্ক এথিকটা মানুষের কীরকম হওয়া উচিত। একটা ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউটে এক্সেলেন্স কোন জায়গায় নিতে হবে এবং আমরা এক্সেলেন্সটা কিভাবে অ্যাচিভ করতে পারি এবং এক্সেলেন্সটা কিভাবে ধরে রাখতে হয়। এবং এটার মধ্যে না আমি যাওয়ার আগে মনে করতাম অনেক একটা খুব সিক্রেট কিছু আছে বা স্পেশাল কিছু আছে। অ্যাকচুয়ালি কিছুই নেই। স্পেশালিটিটা হচ্ছিল ছোটো ছোটো কাজগুলি ঠিক মতন করতে হবে, মাইক্রো ইন্টারাকশানগুলি অ্যাড আপ করে। এবং আমি যে ছোটো ছোটো কাজে এক্সেলেন্স আনতে পারি, আমার বড় কাজে অটোমেটিক্যালি এক্সেলেন্স চলে আসবে। এই 3টে ইনস্টিটিউশন থেকে আমি একটা জিনিস শিখেছি, যে কাজ ছোট হোক কাজ বড় হোক, এক্সেলেন্স প্রতিটা লেভেলে থাকতে হবে। তাহলে আমি এক জায়গায় যে তখন এমনি আউটপুটটা এক্সেলেন্ট হয়ে যাবে। হার্ভার্ডে আপনি ফেলোশিপ করছেন, আপনার অনুভূতিটা কি এবং কিভাবে সেখানে এই সুযোগটা পেলেন? বাংলাদেশের একটা প্রজেক্ট ছিল। প্রজেক্টটা হয়েছিল, একটু ব্যাকগ্রাউন্ডটা দেই। কোভিডের সময় এ-লেভেলের পরীক্ষাগুলি আপনার একটা অ্যালগোরিদম দ্বারা গ্রেড ছিল। অ্যালগোরিদম দিয়ে বাচ্চারা যেহেতু যেতে পারছিল না, অ্যালগোরিদম দিয়ে গ্রেড করা হলো। গ্রেড করার পরে যেটা হলো, দেখা গেল যে অনেক গ্রেডিংয়ের গরমিল আছে। এটা নিয়ে তখন আপনার সমস্যা হচ্ছিল, মিছিল হচ্ছিল, ইউকেতে প্রচুর প্রোটেস্ট হচ্ছিল। সো তখন এই ও-লেভেল এ-লেভেলের যারা গাইডিং বডি, এটাকে বলে হচ্ছিল অফকোয়াল বলল যে আমরা এই অ্যালগোরিদমটা সরিয়ে ফেলব, ভুল হয়ে গেছে, সরিয়ে ফেলে আমি আবার গ্রেডগুলি দিব। গ্রেডগুলি দেওয়ার পরে যেটা হলো, তখন আমি এই জিনিসগুলি ক্লোজলি অবজার্ভ করছিলাম যে কী হচ্ছিল দেশে। খেয়াল করে দেখলাম যে সারা বিশ্বে ইংল্যান্ডের স্টোরিটাই শুধু বলা হচ্ছে, বাকি 160টা দেশে যেখানে এক্সামগুলি হচ্ছে ওইখানে আপনার এদের স্টোরি কেউ বলছে না। সো আমি তো বাংলাদেশি, অ্যাটলিস্ট আমি বাংলাদেশের স্টোরিটা বলতে পারবো। সো ওইখান থেকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছিল যে একটা এআই সিস্টেম একবার যখন ডিপ্লয়েড হয়ে যায়, যখন এটাকে সিস্টেমের মানে সোসাইটিতে আনা হয়, এটাকে সরিয়ে ফেললেই যে এটার যে খারাপ জিনিসগুলি চলে যাবে এরকম কোনো কথা নেই। সেইটা ছিল বিশ্বের প্রথম স্টাডি যেটা প্রমাণ করে দিল যে একটা এআই সিস্টেম, যেমন সফটওয়্যারকে আমরা কী মনে করি, মাইক্রোসফট ওয়ার্ডে যখন লিখি ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যায়, আন্ডু দিলেই সব আন্ডু হয়ে যায়। সো এআইকে অনেক সময় মনে করে এআই তো সফটওয়্যার, তো সফটওয়্যারকে মুছে ফেললে মনে হয় সব শেষ হয়ে যায়, মানে যা খারাপ কিছু করেছে ওগুলি মিটমাট হয়ে যাবে। কিন্তু আমার গবেষণা দেখিয়ে দিল যে এই কথাটা এটা না, এটাকে আমরা বলি অ্যালগোরিদমিক ইমপ্রিন্ট। এই ইমপ্রিন্টের যে জিনিসটা হচ্ছিল যে আপনি চিন্তা করে পেন্সিল দিয়ে কোনো কিছু লিখেছেন, আপনি যদি রাবার দিয়ে মুছে ফেলেন পেন্সিলের দাগটা কিন্তু তখনও থেকে যায় কাগজে, রাইট? এইটাই হচ্ছিল মেইন জিনিসটা, যে একটা এআই সিস্টেমকে আমি যদি সরিয়েও ফেলি, ওর যে খারাপ জিনিস ছিল, হার্মসগুলি ছিল, দ্য হার্মস দ্যাট ওয়ার দেয়ার উইল রিমেইন।
সো এই কাজটা একটা সময় ইউনাইটেড নেশনসের একজন প্রতিনিধি এবং একটা টিম আমার সাথে কাছে এসে বলে যে এটা তো খুব ভালো কাজ করেছেন, কারণ অ্যালগোরিদম দ্বারা স্পেশালি গ্লোবাল সাউথে আমরা যে এরিয়াতে আছি বা মেজরিটি ওয়ার্ল্ড যেখানে আছি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনার মিয়ানমারে যখন রোহিঙ্গার ক্রাইসিসটা হলো 2014-15-তে, একটা ফেসবুকের একটা ফেক নিউজের জন্য অনেক গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখন কিছুক্ষণ পরে ওদের উদ্যোক্তারা এসে বলবে আচ্ছা সরি ভুল হয়ে গেছে, এই অ্যালগোরিদমটা আমি সরিয়ে ফেলবো, আর থাকবে না। ওই মানুষগুলিকে ফিরে পাবো? সো একবার যদি আমি হার্ম করে ফেলি ওটাকে আনডু করা খুব কঠিন। এইটা এআইয়ের পলিসিতে ছিল না। একটা এআই সিস্টেমকে আমরা যখনই এআই সিস্টেম শুড কজ হার্ম, দ্য ইউজুয়াল ওয়ে টু ডু দিস উড জাস্ট ডিকমিশন ইট। ওই প্রজেক্টটার থ্রুতেই আমি চিন্তা করে দেখলাম, এবং আমি এটা খুবই ইন্টেনশনালি বাংলাদেশ সেন্ট্রিক করেছি প্রজেক্টটা, যে আমি বাংলাদেশের স্টোরিটা বলবো বিশ্বের কাছে, এবং এই বাংলাদেশের স্টোরি দিয়ে আমি বিশ্বকে বোঝানোর চেষ্টা করেছি যে এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা সারা বিশ্বের প্রবলেম। অনেক সময় এই এরিয়াতে রেসপন্সিবল এআই যে এরিয়াটা বলি, এই এরিয়াতে আমাদের একটা প্রবলেম আছে যে আমরা শুধু উন্নত বিশ্বে যে কাজ হচ্ছে ওইটা আমরা এখানে আনার চেষ্টা করি ইম্পোর্ট করে। আমার মেন্টালিটিটা ছিল যে বাংলাদেশের প্রজেক্ট আমি কীভাবে এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, আমরা তো গার্মেন্টস এক্সপোর্ট করি, আমি এখন আইডিয়া এক্সপোর্ট করা শুরু করলাম। সো এইখানে যেটা হয়েছিল ইন্টারেস্টিংলি, এই প্রজেক্টটা আমেরিকান একটা গভর্নমেন্টের একটা এজেন্সি আছে, খুবই পাওয়ারফুল এজেন্সি, নেস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি। এই নেস্ট একটা এআই রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক বানিয়েছিল ওদের দেশের জন্য। ওইখানে এই প্রজেক্টটা ইনক্লুডেড হলো যে আমাকে এখন এআই সিস্টেমের ডিকমিশনের কথাটাও চিন্তা করতে হবে। সো তখন আমি চিন্তা করলাম আচ্ছা এই কনসেপ্টটা তখন আবিষ্কার করলাম, এটার পরের স্টেপটা কি? এর পরের স্টেপটাই হলো এই হার্ভার্ডের ফেলোশিপটা। তো এখন আমি হার্ভার্ড বার্কম্যান ক্লাইন্ট ফেলোশিপ যেটা, এটা বিশ্বের মাত্র 23 জনকে এবার দিয়েছে। আমি বাংলাদেশের প্রথম নাগরিক যে এটা পেয়েছি। সো এই ফেলোশিপে এখন এটা হার্ভার্ড ল স্কুলের আন্ডারে এই প্রোগ্রামটা। সো আপনার লয়ার্স, টেকনোলজিস্ট যেমন আমি, পলিসি মেকার্স, একসাথে আমরা এখন দেখার চেষ্টা করছি যে এই অ্যালগোরিদমিক ইমপ্রিন্ট যে আইডিয়াটা আছে, যেটা আমরা আবিষ্কার করলাম, এটাকে আমরা এখন পলিসি লেভেলে কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা কোম্পানিগুলিকে কীভাবে গাইডেন্স দিতে পারি যে বাবা তোমরা এআই সিস্টেম ডিপ্লয় করো, কোনো অসুবিধা নাই, কিন্তু বুঝে শুনে ডিপ্লয় করো। যে এইটাকে যখন উঠাবা, যেমন রাস্তা হঠাৎ করে বানাই দিলে তো হলো না, রাস্তা ভাঙলে কিন্তু অনেক কিছু হয়ে যায়, কিন্তু সফটওয়্যারের কথাটা মানুষ চিন্তা করে না, হার্ডওয়্যারের কথা মানুষ চিন্তা করে। হ্যাঁ, কিন্তু সফটওয়্যারেও বেশ হার্ড ইমপ্রিন্ট থাকে, এই জন্য এই কথাটা বলেছি ইমপ্রিন্ট, ইংরেজিতে যে কথাটা বলে। হ্যাঁ, সো এখন হার্ভার্ডে আল্লাহর রহমতে এই বছর ওটাতে আমি আছি, এবং আমরা ইনশাল্লাহ এই বছরের শেষের মধ্যে একটা রিপোর্ট বা অন্য কিছু বের করতে পারবো, যেটাতে আমরা পলিসি গাইডেন্স দিতে পারবো বিভিন্ন দেশের সরকারকে, বিভিন্ন এজেন্সিগুলিকে, যে আমরা এইভাবে আগাতে পারি। আমারও মনে হয় যে এআইয়ের একটি পলিসি দরকার, কারণ আমরা দেখতে পাই যে শুধু এটা যে আপনি বলছিলেন যে এআই ছাড়া অন্ধকার, সেটা তো অবশ্যই ঠিক, কিন্তু এআই মিস ইউজড হচ্ছে, সেটার জন্য এই পলিসি খুবই জরুরি। এবং এটা কিভাবে রোধ করা যায় এই মিস ইউজটা? অনেক সময় আমরা যখন এআই ব্যবহার করি বা এআইয়ের কথা আসে, আমরা সবাই বলি এটা এআই ব্যবহার কীভাবে করতে হবে বা এআই কীভাবে ব্যবহার করা যায়। জিনিসটা কি, যে কোনো একটা জিনিস, একটা ছুরি দিয়ে আমি মানুষকে মারতেও পারি, আপেলও কাটতে পারি। ছুরিটা তো প্রযুক্তি। এখন প্রযুক্তি আমি কীভাবে ব্যবহার করবো এটা আমার উপর ডিপেন্ড করে। এখন আমি যদি কোনো নীতিমালায় না রেখে থাকি মানুষকে মারা যাবে না, এটা একটা মানে দণ্ডনীয় অপরাধ, তাহলে আমি মানুষকে মেরে ফেললাম, কী করবেন আপনি? কিছু তো করার নেই। সো এইখানে একটা কনসেপ্ট আসে যে এআই গভর্নেন্স, এআইটাকে আমি গভর্ন করবো কীভাবে। এই গভর্নেন্সের ফ্ল্যাগের মধ্যে থাকে রেসপন্সিবল এআই, রেসপন্সিবলি এআইকে কীভাবে ব্যবহার করতে পারি। এই জায়গাটাতে আমাদের দক্ষতার একটা অভাব আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে আমরা এআইয়ের আমাদের পলিসিটা লাগবে, এটা হলো প্রথম অ্যাকনলেজমেন্ট, অ্যাওয়ারনেস। এই পলিসিটা যে আমরা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে আনতে হবে ইম্পোর্ট করে, এটা ভুল। কারণ আজ পর্যন্ত যত প্রজেক্ট আমি দেখেছি, ব্লাইন্ডলি আমরা যখন অন্য ওয়েস্টার্ন মিডিয়ার থেকে আনতে পেরেছি, ততবার এটা খারাপ হয়েছে। সো এই পলিসি মেকিংয়ের জন্য আমাদেরকে দরকার বাংলাদেশের দক্ষ এক্সপার্ট, বাংলাদেশের প্রেক্ষাপট বুঝে এরকম ওয়ার্ল্ড এক্সপার্ট, যে বাংলাদেশের পার্সপেক্টিভটা বুঝে, আমাদের মতন যারা আছি, বিদেশেও আছি, আমরা দেশেও আছি, এরা, এবং ইন্টারন্যাশনাল এক্সপার্ট। আমি বলছি না যে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপার্টের দরকার নেই,
আমি জাস্ট বলছি যে ইন্টারন্যাশনাল শুধু এক্সপার্টদের কাজ হবে না, কারণ ওনারা বাংলাদেশে 7 দিন থেকে বাংলাদেশ বুঝতে পারবে। যেমন অনেকে বলে এআই দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট করা যায় কিনা, অবশ্যই করা যায়, কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট তখন আমি করব যখন মানুষ নিয়মকানুন মানতে পারে। রাস্তার অপোজিট সাইড থেকে যখন অটো চলে আসে, এআই ওটা দিয়ে কী করবে? সো আমার কাছে এখানে একটা প্রশ্ন আছে, এটাকে আমরা বলি সোশিও টেকনিক্যাল অ্যাপ্রোচেস টু টেকনোলজি, যে আমরা একটা প্রযুক্তিকে সোশিও টেকনিক্যালি কীভাবে দেখতে পাই, টেকনিক্যালি না দেখে। ডিজিটাল বাংলাদেশ আমরা যখন করার চেষ্টা করি, স্মার্ট বাংলাদেশ যখন করার চেষ্টা করব, এটা আমাদের যাতে সমাজের প্রেক্ষাপটে আমরা যাতে আগাতে পারি। কোনো একটা সিস্টেমে হয়েছে আমেরিকা বা ইউরোপে, হঠাৎ করে ওটাকে এখানে এনে দিলাম, এটা কিন্তু এক প্রকার কলোনিয়ালিজম। ইংরেজরা যখন ওখানে ছিল, কলোনিয়ালিজম ফান্ডামেন্টালি কিন্তু গভর্নেন্স, যে আমার ওখানে একটা জিনিস কাজ করছে, আমি এটা এখন কপি পেস্ট করে সব জায়গায় ফেলাই দেবো। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। সো এআই পলিসি মেকিংয়ে যাতে আমরা কলোনিয়ালিজম না আনি, এটাকে আমাদেরকে ডিকলোনিয়ালভাবে ভাবতে হবে এবং গ্রাসরুট প্রেক্ষাপট থেকে করতে হবে। অবশ্যই গ্লোবাল পার্সপেক্টিভও আনতে হবে, বটম আপ এবং টপ ডাউন, এই দুইটাকে আমাদেরকে মার্জ করতে হবে। শুধু টপ ডাউন দিয়ে দিলাম, মানুষ কি বুঝছে, মানুষ কি বলছে বুঝতে পারছি না, এটা তো অনেক সমস্যা। এআই অনেক বিষয় নিয়ে আপনি কথা বলেছেন, আরেকটু বিষয় আমার জানার, হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল যে বিষয়টি, সেটাই কিভাবে আসলেন বা সেটার কাজটা কি? যেটা আমি বললাম, যে এয়ারপোর্টে যখন আমার সমস্যাটা হলো এআই সিস্টেম নিয়ে, আমি জিজ্ঞেস করতে চাই, এটার জবাবদিহিতা থাকতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। সে অ্যাকাউন্টেবিলিটি কীভাবে থাকবে, সে যদি এক্সপ্লেইন না করতে পারে। আপনাকে যদি আমি বলি কেন, আপনি যদি একটা প্রশ্নের উত্তর না দিতে পারেন, আপনি কীভাবে অ্যাকাউন্টেবিলিটি ধরবো? এইটাই হচ্ছিল এই ফিল্ডটা, এক্সপ্লেনেবল এআইয়ের মেইন থিসিস। এই কথাটা এই এক্সপ্লেনেবল এআই ফিল্ডটা আবার নতুন না, এটা 1980-র দশকে বেশ ভালোই ছিল, এরপরে এটা ডাউন হলো, আবার 2015-র দিকে এটা আবার পুনর্জন্ম হলো। হ্যাঁ, সো এই রিসার্জেন্সের মধ্যে যে জিনিসটা হলো, সেটা হচ্ছিল যে আমরা একটা প্রবলেম পেয়ে গেলাম। প্রবলেমটা কি? এআই তো শুধু আমার মতন লোক ব্যবহার করবে না, এআই আপনার মতন লোকও ব্যবহার করবে। সো যদি এআই আপনার মতন লোক ব্যবহার করে, আমরা এআইটাকে কিভাবে এমনভাবে বানাতে পারি যে আপনার মতন যারা এআইতে এক্সপার্ট না, কিন্তু আপনার ডোমেইন এক্সপার্ট, আপনি জার্নালিজমে এক্সপার্ট, আমাকে এআইটা এমনভাবে বানাতে হবে যে আপনি ইউজ করতে পারছেন। যেমন গাড়ি চালানোর জন্য আপনার ইন্টারনাল কম্বাসশন ইঞ্জিন কেমনে কাজ করে এটা তো জানার দরকার নেই, আপনার একটা লাইসেন্স দরকার, গাড়ির মেইন ফাংশনালিটি দরকার, গাড়িটাকে। কিন্তু গাড়ির যদি আমি আগের কথা চিন্তা করি, ইন দি আর্লি ডেজ ইউ রিয়েলি নিডেড টু লার্ন হাউ দ্য কার ওয়ার্কস টু ড্রাইভ দ্য কার। ইন দ্য সেম ওয়ে এয়ারলাইন পাইলটস হ্যাভ টু হ্যাভ আ লট অফ এক্সপার্ট নলেজ টু ফ্লাই আ প্লেন। গাড়ি আর প্লেন কিন্তু চালানো এক জিনিস না। হ্যাঁ, সো আমার মনে হয় এআইটা এখন প্লেন লেভেলে আছে, অনেক এক্সপার্টিস লাগে চালানোর জন্য, এটাকে আমাকে গাড়ি লেভেলে আনতে, কারণ প্লেনের জন্য অ্যাডিকুয়েট পাইলট আছে। কিন্তু এআই এত জায়গায় ঢুকে যাচ্ছে এখন, আমরা যদি পাবলিককে, সাধারণ জনগণকে এটা না চালানো শিখাই এবং এটার কাছ থেকে অ্যাকাউন্টেবিলিটি না পাই, যেমন একটা পলিসি মেকার যদি এআই বেসড একটা পলিসি করে, ধরেন আমরা এআই একটা মডেল দিল আমাদের ফুড সিকিউরিটির প্রবলেম, একজন পলিসি মেকার বললো আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়ার থেকে বা কোনো জায়গার থেকে এতটুকু চাল কিনতে হবে আমার, কারণ কেন? এআই বলেছে। আচ্ছা ভালো কথা, কেন বললো, কী ভিত্তিতে বললো? আর এআই জিনিসটা এখন এত কমপ্লেক্স হয়ে গেছে, এই কোয়েশ্চেনটা না আগের মতন না যে একটু কোডে গেলেই বোঝা যাবে। সো তখন একটা ইন্টারেস্টিং জিনিস আসলো যে এটাকে আমরা হিউম্যান সেন্টার্ড কীভাবে বানাই, মানুষ কেন্দ্রিক কীভাবে বানাই। হিউম্যান সেন্টার্ড এআই, এক্সপ্লেনেবল এআইটা হচ্ছিল দুটো ফিল্ডের কম্বিনেশন, একটা হচ্ছিল এক্সপ্লেনেবল এআই, আরেকটাকে বলে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, মানুষ কীভাবে কম্পিউটারের সাথে ইন্টারাকশন করে। এটার সোজা এক্সাম্পল হচ্ছিল যখন আপনার মাউস দিয়ে মানুষ, আগেরকার দিনে কিন্তু মানুষ MS-DOS-এ টার্মিনালে কাজ করতো, হঠাৎ করে মাউস চলে আসলো, এই মাউস চলে আসাতে সাধারণ মানুষ এখন কম্পিউটার ব্যবহার করা শুরু করে দিল, কোড আর জানা লাগলো না। এরপরে ইন্টারনেট ব্যবহার করতে এককালে টার্মিনালে করা লাগতো, এরপরে ব্রাউজার আসলো। সো হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এই ডোমেইনটার সাথে এক্সপ্লেনেবল এআইকে মার্জ করলে আসে হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই। এইখানে আমার মেইন কন্ট্রিবিউশনটা হচ্ছিল এই টার্মিনোলজিটা আমার কাছ থেকে আসা। সো অনেক সময় বলে যে আমি এই ফিল্ডের জন্মদাতা বা আমার কাছ থেকে এই ফিল্ডটা এসেছে, কিন্তু আমিই কিন্তু এই ফিল্ডের একার না। এটাই হচ্ছে সবচেয়ে আমার কাছে মনে হয় দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট অফ দিস। কারণ ফিল্ড বানানো, নতুন শব্দ বানানো আমার মতে সোজা, কিন্তু অন্য মানুষকে আমি কিভাবে এখানে আনবো, আমার আন্দোলনে তাদেরকেও আমি যোগদান করাবো এবং এটা কোয়ালিশন করব, এটাই কিন্তু মেইন ক্রেডিট, এখানেই ক্রিটিক্যাল মাসটা আসে। সো আমার খুবই ভালো লাগে বলতে যে আপনার এই হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই বলতে পারেন 2020-এ
আমার এই পেপারটা বের হলো প্রথমে, এবং বিশ্ব প্রথমে জানতে পারলো এটা একটা জিনিস। এখন পর্যন্ত আমরা একটা ওয়ার্কশপ চালাই বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা ACM কনফারেন্সে, ACM কাই বলে এটাকে। এইখানে একটা ওয়ার্কশপ আমরা চালাই প্রতি বছর। এই ফিল্ডটা এমন একটা জায়গা তৈরি করে দিল যে যেখানে ওখানে ওয়ার্কশপে মানুষ আসতো 20-40 জন, আমার গুলিতে আসে 100+। সো প্রায় over 400 researchers from 19+ countries are joining this effort. সো আল্লাহর রহমতে এখন যেটা হচ্ছে, আমরা এআইটাকে আরও ইউজার ফ্রেন্ডলি করতে পারি। এআইটাকে আমরা আরও এমন জায়গায় নিয়ে যেতে পারছি যে সাধারণ একটা মানুষ এআইটাকে ব্যবহার করতে চায় এবং পারে। হ্যাঁ, এই জার্নিটা নেক্সট 5 বছরের জার্নি না, এটা নেক্সট 20-30 বছরের জার্নি। তো এইখানে আসতে হলে আমাদের সবার সহযোগিতা লাগবে। আমরা যারা এক্সপার্ট, আমাদেরকে এআইটা বানাতে হবে যাতে আমরা ডোমেন এক্সপার্ট আপনাদের কাছ থেকে পৌঁছায় দিতে পারি। আপনাদেরও এখানে একটা কাজ আছে। আপনাদের কাজটা কি, আপনাদের এআই লিটারেসি লাগবে। যেমন কম্পিউটারে ট্রেনিং নিয়েছেন না, কীভাবে MS ওয়ার্ড ইউজ করতে হয়, এআইয়েরও এরকম একটা বেসিক ট্রেনিং লাগবে। যে এআই পাওয়ার জিনিস, যেমন চ্যাট জিপিটি আজকাল সবাই ইউজ করছে, কিন্তু অনেকে ভুলে যাচ্ছে যে চ্যাট জিপিটি অনেক চাপা মারে, চ্যাট জিপিটি অনেক বানায় কথা বলে। এই বানায় কথাটা বলে, এটাকে একটা টার্ম আছে হ্যালুসিনেশন না, এটা একটা খারাপ দিক না নেসেসারিলি। হ্যালুসিনেশন হচ্ছে এই সিস্টেমগুলি যেটাকে বলে জেনারেটিভ এআই, ঠিক আছে? এক্সপ্লেনেবল এআই একরকম, জেনারেটিভ এআই আরেক রকম। জেনারেটিভ এআই দিয়ে যে চ্যাট জিপিটি হলো, এটার মধ্যে কিছু গলদ আছে। এই গলদের মধ্যে একটা ছিল হ্যালুসিনেশন। এই হ্যালুসিনেশন ধরবো কীভাবে? ও এমনভাবে বলে দিবে, হঠাৎ করে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিল যে 80% মানুষ এরকম একটা কাজ করে, এবং আগে পিছিয়ে মনে আচ্ছা ঠিক আছে 80% করতেও পারে। আপনি যদি প্রতিটা ফ্যাক্ট চেক না করেন, দেখা যাবে 1-2টা ভুল হয়ে গেছে মাঝখানে। এরকমভাবে বিশ্বের অনেক জায়গায় লয়ারদের চাকরি চলে গেছে, কারণ তারা এমন কেসগুলি সাইটেশন দিয়ে দিয়েছে যে কেসগুলি এক্সিস্টই করে না। এআই বলে দিয়েছে এই কেসগুলি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেসগুলি নাই। এইখানে এই যে গভর্নেন্স, রেসপন্সিবিলিটি, এই কাজগুলি আসে। এআই হয়তো 90% জায়গায় ভালো করছে, কিন্তু বাকি 10%-এর ডিসিশনে যদি আপনার লাইফ অ্যান্ড ডেথ থাকে, তখন কিন্তু সমস্যা হবে। যেমন অনেক সময় ওই যে অটোনোমাস ড্রাইভিং, মানুষ বলে গাড়ি নিজেকে চালাতে পারছে, রাইট? এটা নিয়ে অনেক হাইপ আছে, টেসলার অটোনোমাস ড্রাইভিং আছে। আপনি কি জানেন কত মানুষ প্রতি বছর মারা যায় সেলফ ড্রাইভিং গাড়িগুলিতে? কারণ দেখা যাচ্ছে সেলফ ড্রাইভিং গাড়ি ঘোড়া কি চিনছে না, ঠিক আছে? ওর মডেলের মধ্যে শুধু গাড়িই আছে, হঠাৎ করে রাস্তার মধ্যে একটা ঘোড়া চলে আসলো, ও বুঝতে পারেনি, লাগাই দিয়েছে। সো আপনি ওইটা যদি ওইখানে হয়, বাংলাদেশে কী হচ্ছে? গরু, মানুষ, রিক্সা, ঠেলা গাড়ি, অটো, সব কিছু। সো এইখানে এক্স্যাক্টলি, সো এইখানের এআইটা কীরকম হতে হবে? আমার মতে এখানে এআইটা হবে গ্লোবাল স্ট্যান্ডার্ড, বাট লোকাল কনটেক্সটের প্রেক্ষাপটে। যে আমরা লোকাল থেকেই বানাতে হবে এমন কোনো কথা নাই, গ্লোবাল স্ট্যান্ডার্ড হবে। এই ক্ষেত্রে আপনি কি হেল্প করতে পারেন বাংলাদেশকে? মানে বাংলা কি করার আছে আপনার? এই জিনিসটা না আমি দেখেছি, এটা একটা 2-ওয়ে স্ট্রিট, 1-ওয়ে স্ট্রিট না। আমার মতন অনেক গবেষক আছে, যেমন ডক্টর এহসান হক, উনি ইউনিভার্সিটি অফ রচেস্টারে পিএইচডি করে প্রফেসর। ডক্টর ইশতিয়াক আহমেদ আছে, উনি ইউনিভার্সিটি অফ টরন্টোতে। বাংলাদেশে কিন্তু আমি একা না, অনেক এরকম ওয়ার্ল্ড ক্লাস এক্সপার্ট আছে। অনেক সময় যেটা হয়, আমরা দেশের কাছে ঠিক মতো মর্ম পাই না। দেশের কয়েকটা জায়গায় এমন কিছুভাবে গেট কিপিং বলে ইংরেজিতে, আমি বাংলা শব্দটা জানি না, যে আমরা যে ইম্প্যাক্টটা করতে চাই, আমাদের সময় খুব কম, আমাদের বেতন এই দেশের কাছ থেকে আসছে না, এটাও মানুষকে বুঝতে হবে। যদি এমন হতো আমার গ্র্যান্ট ফান্ডিং এই দেশের কাছ থেকে আসতেছে, এই দেশের গভর্নমেন্ট আমাকে গ্র্যান্ট দিচ্ছে, তাহলে আমার 100% সময় আমি এখানে দিতে পারতাম। একটা গবেষকের এটা একদম প্র্যাকটিক্যাল কথা, যে অ্যাটমোস্ট 5-10% সময় তার আছে দেশকে দেওয়ার মতো, যেখানে আমি যেটাকে বলি সার্ভিস, যে আমি এটা দিলাম, এটার বিনিময়ে আমি কোনো আশা করি না। কিন্তু একটা জিনিস আশা করি, যে অ্যাকনলেজমেন্ট অ্যান্ড রেসপেক্ট, এটাতে আশা করতেই পারি, রাইট? সো বাংলাদেশকে দেওয়ার কি আছে, এটার বদলে আমি প্রশ্নটা করবো, বাংলাদেশ কি নিতে চায়? এটা বাংলাদেশকে ঠিক করতে হবে। আমার কাছে সে কী চায়? আমার ক্ষমতা না থাকলে বাকি লোককে দিয়ে দেবো, দেশের জন্য তো জানও দিয়ে দেবো, কিন্তু আমাকে বলতে তো হবে। আমার যদি এসে নিজেকে প্রুফ করতে হয় যে আমি কে, এবং ওখানে ওই লাইনেই দাঁড়ায় থাকতে হয়, এক একজনের সাথে কথা বলতে হয়, আমাদের ছুটিটা শেষ হয়ে যায়, আমরা আসি খুব লিমিটেড টাইমের জন্য। সো এখানে থেকে যদি দেশ আমাকে বলতে পারে যে আমার এই জায়গায় হেল্প দরকার, কে আছে, এবং আমার শুধু আমার দেশের লোক দিতে হবে না, আমাদের তো এখন গ্লোবাল নেটওয়ার্ক। আমাকে যদি এখন বলে যে আমার এই প্রবলেম এক্স্যাক্টলি এইটা লাগবে এবং এক্স্যাক্টলি এই সময়ের মধ্যে লাগবে, আমার বাজেট একটু ক্লিয়ার কাট, লোকজন বের করা তো আমাদের দায়িত্ব।
এবং হাস্যকর জিনিসটা কি, আমি কিন্তু বিশ্বের অনেকগুলি গভর্নমেন্ট লেভেলের, এটাকে বলে এআই টাস্ক ফোর্সেস, এই রেসপন্সিবল এআই পলিসি যাতে বানায়, ওরা আমাকে আমন্ত্রণ করে নিয়ে চলে গেল। দেখেন, যেটা খাঁটি বাংলা ভাষায় বলে ঠেকা পড়েছে দেশের, বিভিন্ন দেশে পলিসি লাগবে তাদের। সো আপনার যদি ক্ষুধা না থাকে, আপনি যদি আমাকে না বলেন আপনি কী খেতে চান, আমি আপনাকে যাই খাওয়াই আপনার ভালো লাগবে না। সো অবশ্যই দেশের জন্য দেওয়ার অনেক আছে, দেশের জন্য আমরা অনেকে কাজ করে থাকি। যেমন আমি 2014-15-তে কাজ করতাম বাংলাদেশের অটিজম সেন্টারগুলিকে নিয়ে, যে অভিভাবকরা কীভাবে অটিজম টেকনোলজির মাধ্যমে অটিজমের এবং যারা অটিজমের বাচ্চারা আছে তাদের সাথে কীভাবে ভালোভাবে মিলমাস কোয়ালিটি টাইম দিতে পারে, থেরাপি দিতে পারে। সো দেশের জন্য অনেক কাজ করার আছে, কিন্তু এখানে আমার দেশের কাছেও প্রশ্ন এবং জনগণের কাছে এবং সরকারের কাছেও প্রশ্ন যে আপনারা সেন্টার অফ এক্সেলেন্স কেন বানাচ্ছেন না? আমি এসে এই তথ্যটা এখনও পর্যন্ত পাইনি যে আমার মতন আরও কারা কারা আছে। আর ডেটাবেস বানালেই কিন্তু হবে না, ডেটাবেস বানিয়ে কানেকশনটা করতে হবে। আমি শিওর সুইজারল্যান্ডে আমার থেকে বড় মাপের লোক আছে বসে, বাঙালি, তারাও দেশের জন্য অনেক কিছু করতে চায়। তারাও হয়তো দেখা যাবে আজ থেকে 10 বছর আগে চেষ্টা করেছিল একবার আমার মতন, যখন এনার্জি ছিল, বাড়িটা রেখে চলে গেছে, আর দরকার নেই। কারণ যদি আমি সম্মান না দিতে পারি, যদি অসম্মানিত হয়ে যায়, তখন তার সে আসবে না ওখানে কোনো, রাইট? সো আমাকে যদি ইন্টারন্যাশনাল স্টেজে রেসপেক্টের সাথে দেখছে, আমার দেশে আমার মাটিতে এসে যদি আমি সম্মানিত বোধ না করি, তাহলে তো এটা একটা বিরাট ব্যাপার। সো এই জায়গাটা আমি বলবো যে আমাদের নিজেদেরও একটা আছে, পাবলিকেরও এখানে একটা আছে, যে আমার রিসোর্স, যেমন আমি একটা সবসময় কথা বলি যে আমাকে আমেরিকা পেয়ে গেছে 18 বছরের পরে, মোরাললেস রেডিমেড। বাংলাদেশ আমাকে 0 থেকে 18 পর্যন্ত ইনভেস্ট করে আমার এডুকেশনের পিছনে। এটা আমার বাপ মার টাকা হলেও বাংলাদেশের মাটিতে আমার ইনভেস্টমেন্ট হয়েছে, আমি বড় হয়েছি। সো আমার কোর যে কোয়ালিটিগুলো আছে এটা তো এখান থেকেই আসছে, এটা তো বিদেশের এমন কোনো হাওয়াতে আহামরি কিছু নেই যে আমার ওখান থেকে আসতে হবে। সো বাংলাদেশেরও একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যে আমার যে ব্রেইনগুলি বিশ্বের লেভেলে যে টিকা এক জিনিস আর এক্সেল করা আরেক জিনিস, যারা বিশ্ব লেভেলে যে ইন্টারন্যাশনাল লেভেলে যে এক্সেল করছে, তাদেরকে আমি কীভাবে কাজে লাগাতে পারি। এটা কিন্তু সিঙ্গাপুর খুব ভালো করেছে, এটা ইন্ডিয়া খুব ভালো করেছে, এবং এটা মালয়েশিয়া খুব ভালো করেছে। সিঙ্গাপুরের আমার যারা কলিগরা, তারা পিএইচডির পরে দেশে চলে যায়। আমার কি ইচ্ছা করে না আসতে? অবশ্যই আসতে ইচ্ছা করে। স্কোপ কই? আমি যেই কাজটা আমেরিকাতে করতে পারি, ওটা যদি 50% আমি এখানে গবেষণাটা করতে পারতাম, চলে আসতাম। সো অনেকে হয়তো আপনার দর্শকরা বলবেন ওরা তো চলে গেছে আর জীবনে আসবে না, কথাটা ঠিক না। যারা ওয়ার্ল্ড স্টেজে একটা লেভেলে চলে গেছে যে তাদের এখন চাওয়া পাওয়া একটু কম, তারা কিন্তু দেশে এসে কাজ করতে চায়, কিন্তু ওইটা ইকোসিস্টেমটা তৈরি করে দিতে হবে। আমাদের দেশে যদি ইকোসিস্টেমও বানাতে হয়, তাহলে আমরা কাজ কখন করব? নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আছেন, আবার পাশাপাশি দেখছি টেনিয়র ট্র্যাক যে জিনিসটা, এটা কি? হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। টেনিয়র ট্র্যাক, এই টেনিয়রের কনসেপ্টটা বিশ্বের খুব কম দেশে আছে। আমি বলবো শুধু নর্থ আমেরিকাতে মুসলিম মনে হয় আছে, আমি ভুল হতে পারি, বাট নর্থ আমেরিকাতে টেনিয়র মানে যাবজ্জীবন। এই যাবজ্জীবনের একটা ট্র্যাক আছে, নন টেনিয়র ট্র্যাক ফ্যাকাল্টি আছে, টেনিয়র ট্র্যাক ফ্যাকাল্টি আছে। নন টেনিয়র ট্র্যাক হচ্ছে কন্ট্রাকচুয়াল ফ্যাকাল্টি, 2 বছর 3 বছর যত বছর তার কন্ট্রাক্ট হয়। টেনিয়র ট্র্যাক হচ্ছে যাবজ্জীবন। সো আমি এখন টেনিয়র ট্র্যাকে আছি, কিছু বছর পরে আমার একটা রিভিউ হবে। এই রিভিউয়ে বলা হবে যে এই লোকটাকে টেনিয়র দেওয়া যাবে কিনা, যাবজ্জীবন চাকরি দেওয়া যাবে কিনা। এবং এটা একটা রিজন আছে, আমেরিকাতে খুব কম প্রফেশনের টেনিয়র আছে। একটা হচ্ছিল জাজ, বিচারক, আর একটা হচ্ছিল গবেষক। এই দুজনেরই কিন্তু একটা জিনিস খুব দরকার, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা। কোন সরকার কি আসলো, কার কি বললো, ডানে বামে দেখে যদি বিজ্ঞান করতে হয়, সায়েন্স করতে হয়, তাহলে সায়েন্স আর হয় না। সো এই টেনিয়র ট্র্যাক হচ্ছিল খুবই প্রেস্টিজিয়াস একটা পজিশন বলে এটাকে। পুরো ইউনিভার্সিটিতে ধরেন বছরে 2-3টা ট্র্যাক থাকে, 2-3 জনকে হায়ার করে অ্যাটমোস্ট। নন টেনিয়র ট্র্যাক প্রচুর হায়ার করে। সো নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি আমার মতো খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে এখানে। আমার বেশ কয়েকটা বড় বড় ইউনিভার্সিটি থেকে অফার এসেছিল, কিন্তু এই নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি আমি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির ভিতরে একটা কলেজ আছে, ওটাকে বলে খড়ি কলেজ অফ কম্পিউটার সায়েন্সেস। এটা যেমন সিএস র্যাঙ্কিংয়ে বিশ্বের 12তম ইউনিভার্সিটির মধ্যে একটা, সো টপ 12-এর মধ্যে একটা নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি। জি, আপনি যদি সিএস র্যাঙ্কিংসে যান, এটা টপ 12-এর মধ্যে একটা। সো টপ 25 যদি আমি ধরি আমেরিকার ইউনিভার্সিটির মধ্যে, তেমন তফাৎ নেই অ্যাকচুয়ালি, মোরাললেস 19-20। মেইন তফাৎটা আসে হচ্ছিল লিডারশিপ, এই ইউনিভার্সিটিটা কে চালাচ্ছে। আজ থেকে 10 বছর আগেও নর্থ ইস্টার্ন টপ 50-এর মধ্যেই ছিল না, এখন 12-এ চলে আসছে। তার মানে তার একটা ট্র্যাজেক্টরি আছে, যেটা আপওয়ার্ড ট্রেন্ডিং বলে এটাকে।
সো নর্থ ইস্টার্নে আমি দেখলাম যে ওরা খুবই, যেটাকে আমরা বলি ইন্টারডিসিপ্লিনারি এবং হোলিস্টিক, এই টাইপের কম্পিউটার সায়েন্স করায়। যেমন আমার একজন কলিগ আছে, সে রোবোটিক্স দ্বারা নিটিং করে, বিভিন্ন প্যাটার্ন বানায় রোবট দিয়ে, সেও আমার কলিগ। আমার আশেপাশে আরেকটা কলিগ আছে যে আপনার ব্লাইন্ড এবং লো ভিশন মানুষকে নিয়ে কাজ করে, যে কীভাবে তাদের হিয়ারিং এইডগুলি ঠিক মতন করতে হয় কম্পিউটার সায়েন্স দিয়ে। সো নর্থ ইস্টার্ন এখন এমন একটা জায়গায় আছে, আমি মনে করি, হয়তো আমি ভুল হতে পারি, যে এই হকি স্টিক কার্ভ আছে না, যেটাকে বলে যে একটা হয়ে গেল হকি স্টিকে উপরে উঠে গেল, ওই নর্থ ইস্টার্নটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট আছে যে উপরের দিকে। এবং এই জায়গাটা আমার কাছে খুব এক্সাইটিং লাগে, কারণ আমি এককালে স্টার্ট আপ করেছি। ওই কোনো কিছু শুরু করা আমার কাছে খুব এক্সাইটিং লাগে। এবং একটা জায়গা ম্যাচিওর হয়ে গেলে না, তারা একটু কমফোর্টেবল হয়ে যায় যে আমি বড় একটা জায়গা, আমার এটা নড়া লাগবে না। কিন্তু যে উদ্যোক্তা, যে ছোটোর থেকে বড় হচ্ছে, তার একটা ক্ষুধা থাকে এবং একটা এনার্জি আছে। সো ওই ইউনিভার্সিটি বস্টনে যখন আমি ইন্টারভিউ দিতে যাই, সো ওখানকার একজন ডিন আছে, ডিন এলিজাবেথ মাইনেট, উনি আবার আমার জর্জিয়া টেকের এক্স প্রফেসর। সো জর্জিয়া টেক থেকে যখন তাকে নিতে পেরেছে, আমি তখন তাকে জিজ্ঞেস করেছি আসলেন কেন। সো তখন উনি আমাকে বললেন যে এই জায়গাটা আসলেই স্পেশাল, এটা 10 বছর পরে এটাকে চেনা যাবে না। এবং এইটার ইতিহাসে এই একটাই পয়েন্ট, যে এই মানে ইনস্টিটিউশন বড় হলে না, চ্যানেল 24 যখন ছোটো থেকে বড় হয়েছিল, ওই একবারই হয়েছিল, বারবার হবে না কিন্তু, তাই না? সো ওই সময় এসে যে মজাটা মানুষ পেয়েছে, যারা এখানে ওই সময় থেকে আছে, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে যেটা মানে ম্যাচিওর হওয়ার পরে কেউ পাবে না, ওই এক্সাইটমেন্টটা কেউ পাবে না। এবং আমার সাথে যারা পিএইচডি স্টুডেন্টরা এখন কাজ করছে, তাদেরও যে এক্সপিরিয়েন্স হবে, এটা পরেরগুলি আর পাবে না। সো ওইখানে আসা, এবং এই জন্যই টেনিওর ট্র্যাক পজিশনগুলি আমার মতে খুবই ডিফিকাল্ট। আমি যেমন বলবো গুগল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট, আইবিএমে ছিলাম, আমি মনে করছিলাম ওই ইন্টারভিউগুলি খুব কঠিন হয়। এই টেনিওর ট্র্যাকের ইন্টারভিউর পরে আমি বলতে পারবো যে ওটার সাথে এটার কোনো মিল নেই। আচ্ছা, পিএইচডির কথা বলছিলেন, অনেকের ভিতরে একটা প্রশ্ন আছে, বিশেষ করে বাংলাদেশে অনেক ভালো ভালো স্টুডেন্ট একটা পর্যায়ে যে ভাবেন তারা যে পিএইচডি করব কি করব না, এই বিষয়টা যদি একটু আপনি বলেন, কারণ আপনি নিজেই একজন পিএইচডি হোল্ডার। অনেক সময় আমরা বলি যে পিএইচডিটা, মানুষ বলে পিএইচডি কীভাবে করব, কেউ বলে না আচ্ছা পিএইচডি কি করা উচিত, অথবা পিএইচডি কেন করব না, এই প্রশ্নটা সাধারণত কেউ করে না। সো আমি বলবো যে এখানে একটা বিরাট একটা জিনিস আছে, যে আমাকে জানতে হবে আমি কোনো কিছুর প্রতি খুব প্যাশনেট কিনা। যেমন আমার ওই এয়ারপোর্টের ইনসিডেন্টের পরে আমার একটু মাথায় এসে পড়েছিল যে এইখানে আমার ওয়ার্ল্ড এক্সপার্ট হয়ে এই ফিল্ডটাকে আমার চেঞ্জ করতে হবে, এআইগুলিকে লাইনে আনা লাগবে, যাতে আমার মতন সাধারণ মানুষও এটার জবাব দিতে পায়, অ্যাকাউন্টেবিলিটি পায়। সো এমন কোনো মানুষের যার প্রতিভা আছে, যে আমি এটা নিয়ে খুব ডিপে জানতে চাই, ইন্টেলেকচুয়াল কিউরিওসিটি, এই পিএইচডি কিন্তু আমি বলবো না যে সবার জন্য প্রযোজ্য বা সবার করা উচিত, এবং এটাতে কোনো মনিটারি গেইন নেই। গুগলে আমি যদি এখন চাকরি করতাম, আমার বেতন 3-4 গুণ হয়ে যেত, কেন এখানে আছি? সো নিশ্চয়ই এখানে এমন একটা কিছু আছে যেটা ওই টাকা দিয়ে আমাকে নিতে পারছে না। সো যাদের মোটিভেশন আছে যে আমরা খুবই ডিপে যেতে চাই, এবং কর্মঠ মেন্টালিটি আছে, ওয়ার্ক এথিক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাগুলিতে ধরে রাখতে হবে। এবং এখানে আরও বিষয় আছে, প্রোফাইলের একটা বিষয় আছে, যে ইউজুয়ালি আমার কাছে যখন পিএইচডি স্টুডেন্টরা আসে, আমি জানার চেষ্টা করি যে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স কী আছে। সো তখন আপনার এই রিসার্চ এক্সপিরিয়েন্স দরকার হয়, অবশ্যই ভালো রেজাল্ট থাকতে হয়। কিন্তু এইটা আমি বলতে চাই স্টুডেন্টদেরকে যে কম্পিউটার সায়েন্সে যে পড়ে এআইতে ঢুকতে হবে এমন কোনো কথা নেই। কম্পিউটারের যদি কোডিং এক্সপিরিয়েন্স থাকে, কম্পিউটারের যদি কম্পিউটেশনাল আন্ডারস্ট্যান্ডিং থাকে, ম্যাথমেটিক্স যদি ভালো থাকে, তাহলে আমি বলবো যে এআইতে আপনার জায়গা আছে। ইনফ্যাক্ট আমার অনেক ফ্রেন্ড আছে যারা অ্যানথ্রোপোলজি, সোশিওলজিতে পড়েছে, ওখানে একটা ফিল্ড আছে, এটাকে বলে কম্পিউটেশনাল সোশ্যাল সায়েন্স। সো কম্পিউটেশনের মাধ্যমে সোশ্যাল সায়েন্স পড়বো আমি, রাইট? ওখান থেকে প্রচুর মানুষ আসছে এই এআইয়ের ফিল্ডে। সো পিএইচডি করার জন্য আমি বলবো ফার্স্ট অফ অল প্রতিভা দরকার, ডেডিকেশন দরকার, মোটিভেশন দরকার, এবং একটু একটু ঘাওড়া টাইপের মেন্টালিটি হতে হবে। কারণ এখানে এত চ্যালেঞ্জ আসবে, বের হয়ে যাওয়া খুব ইজি, যা ছেড়ে চলে গেলাম। কিন্তু ওই যে লেগে থাকে, হ্যাঁ, লেগে থাকা, এবং বাঙালিদের মধ্যে এটা অলরেডি আছে, একটু বিদ্রোহী টাইপের পার্সোনালিটি লাগে। কারণ পিএইচডিটা তখনই আপনাকে দিবে আপনি যখন নতুন কিছু করতে পারছেন। পুরানো জিনিসের মধ্যে যদি একটু ভালো করতে পারেন, ওটাতে পিএইচডি হবে, ভালো হবে না। যেমন সব গাছে তো ফল হয়, সব ফল তো আর একরকম হয় না। তো আপনি ফলটা যদি ভালো করে করতে যান, ওর জন্য সানলাইট লাগবে, নিউট্রিয়েন্ট লাগবে, প্রপার সিড লাগবে। সো পিএইচডিটা অনেকটা ওরকম। আপনি হয়তোবা জানেন উই আর দ্য ফার্স্ট এআই আমরা করেছি, একটু ছোট আকারেই করেছি এটা। এই অঞ্চলে বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে এই এআই নিয়ে আরও কি কি করার আছে? অনেক কিছুর করার আছে।
যে জিনিসটা করা উচিত না সেটা হচ্ছে বাইরের ইউরোপকে কপি করা, এইটা উচিত না। এবং অন্ধ কপি করা যাবে না। কপি করা যাবে, ইন্সপিরেশন নেওয়া যাবে, প্রতিভা নেওয়া যাবে, কিন্তু কপি করা যাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কতগুলো ইন্টারেস্টিং চ্যালেঞ্জ আছে যেটাতে এআইতে নতুন নতুন জিনিস আসতে পারে। যেমন ট্রাফিকে একটা ধরি, আমি আমার জানা মতে এমন কোনো মডেলিং নাই ট্রাফিকের যেখানে আমরা জানি যে রাস্তার রং ওয়েতে কিছু নন মোটরাইজড গাড়ি আসে। তো আমি যদি বিদেশের থেকে একটা অ্যালগোরিদম কিনে এখানে লাগাতেও চাই এবং ট্রাফিক ম্যানেজমেন্ট করতে চাই, আমার ওই ডেটা পয়েন্টগুলি ধরা পড়বে না। এবং এটা শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা গ্লোবাল সাউথের প্রবলেম। আপনি সাউথ এশিয়া বলেন, মিডল ইস্ট বলেন, সাম কাইন্ডস অফ সাবসাহারান আফ্রিকাও বলেন, এই গ্লোবাল সাউথ যেটাকে আমরা মেজরিটি ওয়ার্ল্ড বলি, যেখানে বিশ্বের মেজরিটি পপুলেশন থাকে, এই প্রবলেমটা আছে। কারণ এই রোড আর এইগুলিও না একটা কলোনিয়াল সিস্টেম, এটা আমাদের কাছ থেকে আসেনি, এটা ওদের কাছ থেকে আসছে। সো অবশ্যই ওদের যেখানে আসছে এটা তো ওদের নেটিভ নিয়ম। সো আমার যেটা সবসময় মনে হয় যে এআইকে যদি আমরা বাংলাদেশে ব্যবহার করতে হয়, আমাদেরকে প্রবলেমটা খুবই ভালোভাবে বুঝতে হবে। আজ পর্যন্ত এআইয়ের কোনো ইন্টারভেনশন সাকসেসফুল হয়নি যেখানে মানুষ 90% টাইম প্রবলেমটাকে বোঝার চেষ্টা করেছে। আমরা সবার আগে ইন্টারভেনশনে চলে যাই, সবার আগেই ডাক্তার প্রেসক্রিপশন লিখে ওষুধ দিয়ে দেয়। অসুখ কী হলে তাকে বুঝতে হবে। সো আমার প্রবলেমটা কি এনফোর্সমেন্ট অফ ল, ট্রাফিক রুলস, ওইটা যদি প্রবলেম থাকে ওইটা তো এআই দিয়ে হবে না। এআই কী করবে? হ্যাঁ, এআই একটা জায়গায় করতে পারে। আমি হয়তো মডেলিং করে এইটুক বলে দিতে পারি যে কোন কোন এরিয়াতে এই টাইপের ইনফ্র্যাকশন বেশি হতে পারে। আপনারা যখন সিটি প্ল্যানিং করছেন ওই কথাটা চিন্তা করে ওইভাবে সিটি প্ল্যানিং করেন। বা খেয়াল করবেন ক্যান্টনমেন্টের জন্য যেমন ওরা আলাদা রিক্সার লেন করে দিয়েছে। রিক্সার লেন তো অন্য জায়গায় আছে, ক্যান্টনমেন্টে কেন রিক্সার লেন থেকে রিক্সা যায় না? কারণ ওরা এনফোর্স করে। সো ল এনফোর্সমেন্ট এক জায়গায়, এআইয়ের কাজ আরেক জায়গায়। কিন্তু আমরা এআই দিয়ে অনেক সাহায্য পেতে পারি যে আমার কোন জায়গায় ট্রাফিক পুলিশের ডিপ্লয়মেন্টটা বেশি দরকার হতে পারে, কোন সময়। সব জায়গায় 4 জনকে না দিয়ে আমরা যদি এটাকে ডাইনামিক্যালি অ্যালোকেট করতে পারি, ওইটার মডেলিং আমি প্রেডিক্টিভ করে দিতে পারবো। তারপরে আপনার ক্লাইমেট চেঞ্জ, এটা একটা বিরাট প্রবলেম আমাদের দেশে, আমাদের মতন দেশের জন্য, স্পেশালি লো লাইং এরিয়াস। এইখানে আমরা মডেলিং করতে পারি এআই দিয়ে প্রচুর, যে কোন কোন জায়গায় কী টাইপের ডিজাস্টার রেসপন্স যেতে হবে, আমরা আগের থেকে চলে যেতে পারি কিনা। একটা সাইক্লোন আসার যদি একদিন আগেও আমরা পারি মডেলিংয়ের মাধ্যমে। এখন তো আমরা টিপিক্যাল আপনার জিওলজিক্যাল মডেলিংগুলি স্ট্যাটিস্টিক্যাল হয়, ওটাকে যদি এআইতে নিয়ে যেতে পারি আমাদের একটু প্রেডিক্টিভ পাওয়ার বাড়তে পারে। হ্যাঁ, এইটা বলতে হবে, এটার ভুল হওয়ার চান্সও অনেক বেশি হয়ে যেতে পারে। এআইতে একটা ডাবল এজ শর্ট থাকে, ঠিকও খুব ভালো হয়, ভুলও খুব ভালো হয়। আর এই ভুলটা হয়ে গেলে সংশোধন করবো কীভাবে, এইটা খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছিল আপনার রেসপন্সিবল এআইতে করতে হবে। সো এই জায়গাতে আমি মনে করব গ্লোবাল সাউথের কোর কন্ট্রিবিউশনের জায়গা আছে এআইতে নিয়ে যাওয়ার জন্য আমাদের। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যে আমার যে এরিয়াটা হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই, এটাকে আরও বড় করা, যাতে আরও মানুষ বুঝে, বাংলাদেশের মতন দেশের কাছে যাতে আমরা আসতে পারি এবং এখানেও মানুষ যাতে বুঝে যেটা দরকার আছে, সেটার একটা ইভ্যাঞ্জেলাইজেশন দরকার। এটাতে আরও রিসার্চাররা আসুক। আমি আশা করি আপনার দর্শকের মতন অনেকেও হয়তো অনুপ্রেরণা হয়ে আজ থেকে 5 বছর 10 বছর পরে এই এরিয়াতে তারা ঢুকবে। সো এইটা আমার প্রথম একটা প্রাইমারি গোল, যে এই এরিয়াটাকে আরও বড় করতে হবে, যাতে আমার এখানে এসে বিশ্লেষণ করে না বোঝাতে হয় এরিয়াটা কী। কারণ আমি কিন্তু এখনও বলিনি এআই কী, মানুষ বুঝে গেছে এআই কী। সো একটা পর্যায়ে যাতে হিউম্যান সেন্টার্ড এক্সপ্লেনেবল এআই কী এটা না বলতে হয়, মানুষ বুঝে যায়। এটা একটা শর্ট টার্ম গোল। লং টার্ম গোল হলো যে রিসার্চ প্রোগ্রামটাকে আমরা কীভাবে আগাতে পারি, যে রেসপন্সিবল এআই যে ডোমেইনটা আছে এটার সাথে আমরা গভর্নমেন্টের যে পলিসিটা আছে এটাকে আমরা আরও কাছে কীভাবে নিতে পারি, এবং এটার মধ্যে যাতে রিসার্চাররা রুমে থাকে যখন পলিসিগুলি বানানো হয়, এবং পলিসি মেকাররাও যাতে এআই লিটারেট হয়ে থাকে, এটা খুবই জরুরি। অবভিয়াসলি আমার প্রফেসরশিপের ক্যারিয়ার তো আছেই, এবং যখনই ভবিষ্যতের কথা চিন্তা করি বাংলাদেশের কথা না চিন্তা করে থাকতে পারি না, চেষ্টা করেছি, পারি না। সো ওখানে আমার মতে যে জিনিসটা আমি আশা করি আসবে সেটা হচ্ছিল বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের গভর্নিং বডিজ ইনক্লুডিং দ্য প্রাইভেট সেক্টর, সব দোষ তো সরকারকে দিলে হয় না, প্রাইভেট সেক্টরকেও সেলফ গভর্নেন্সে আনতে হবে, এবং এখানে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি। এবং আমাদের একটা বিরাট একটা চান্স আছে যেটা বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলি পায় না, সেটা হচ্ছিল উই হ্যাভ আ ব্ল্যাঙ্ক স্লেট। ব্ল্যাঙ্ক স্লেটের মধ্যে মানে জমির মধ্যে কিছু নেই, এখন আপনি যা ইচ্ছা তাই বানাতে পারেন। তো একবার বিল্ডিং হয়ে গেলে ওটাকে রেনোভেট করা কিন্তু অনেক কঠিন। সো লং টার্মে আমার ইচ্ছা হচ্ছিল যে আপনার এআইটাকে ওইভাবে নিয়ে যাওয়া যে এআই কথা বললেই যে গ্লোবাল নর্থ বা এই ওয়েস্টার্ন কান্ট্রিজ কথা বলবে এমন হবে না। আমাদের গ্লোবাল সাউথ থেকে খুব ভালো ভালো ক্যারেক্টারগুলি আসবে, খুব ভালো ভালো রিসার্চ আসবে। আমার দেশের সাথে আমার কোলাবোরেট করতে সমস্যা হবে না, আমার দেশ আমাকে নিজে বলবে এটা দরকার।
আমাদের দেশের যে ইউনিভার্সিটিগুলি আছে তাদেরকে ফান্ডিং দিতে হবে রিসার্চের জন্য, কারণ তাদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, ফান্ডিং না ছাড়া রিসার্চ করবে কীভাবে, রাইট? আমি চলে গেছি একটাই কারণে। সো এমন একটা পর্যায়ে যেতে চাই যাতে আমার ওইটুক মনে না হয় যে আচ্ছা ওখানে থাকবো না এখানে আসবো। এই প্রশ্নটার উত্তরটা যাতে খুব সোজা হয়ে যায়, এখনকার মতন কঠিন যাতে না থাকে। সো এইটা আমার লং টার্ম ভিশন, যে একটা পর্যায়ে যেতে চাই যেখানে এখানে আসা বা ওখানে থাকা এটা একটা কঠিন প্রশ্ন, এটা একটা সোজা প্রশ্ন। এখন এটা খুব কঠিন প্রশ্ন। আচ্ছা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আসলে কি এটা? এটা তো অনেক বড় আলোচনা, বাট আমি ছোট করে বোঝানোর চেষ্টা করি। একটা আছে আমাদের ন্যাচারাল ইন্টেলিজেন্স, যেটা আমাদের ব্রেন থেকে আসে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেইন জিনিসটা হচ্ছিল যে আমি খুব যদি মোটা দাগে বলি যে একটা হাউ ক্যান উই মেক আ কম্পিউটার সিস্টেম থিঙ্ক অলমোস্ট লাইক এ হিউম্যান বিইং অ্যান্ড হেল্প উইথ আওয়ার ডিসিশন মেকিং। এখন এইটার আন্ডারনিতে আমাদের মানে 1950-এর দিকে একটা ভিশন ছিল যে আমরা কম্পিউটারকে ব্রেনের মতন করে বানাবো। এখন আর ওই অ্যাজাম্পশনটা নেই। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা খুবই এলিয়েন, এটা আমাদের ব্রেনের সাথে এত মিল নেই অ্যাকচুয়ালি, আমি যদি ভিতরে দেখার চেষ্টা করি। সো এআইটা আমি বলবো একটা টুল, একটা প্রযুক্তি। এটাকে সবচেয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করা উচিত, এটা একটা টুল। এই টুল দিয়ে আমি অনেক কিছু করতে পারি এবং অনেক কিছু অ্যাবিউজও করতে পারি, কিন্তু এই টুলটাকে আমাকে বুঝতে হবে, এই টুলটার অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানেই যে সবসময় ঠিক, ওটা ভুল, তাই না? অনেকে স্টুডেন্টরা দেখে আজকাল ChatGPT দিয়ে রিপোর্ট লিখে পাঠিয়ে দেয়। সো এখানে স্টুডেন্টদের যে সমস্যা, এটা আমি দর্শককেও বলছি যে ChatGPT হয়তো অনেক মোটা মোটা কথা বলে দিল, কিন্তু আমি যদি ধরে ফেলি যে এটা ChatGPT দিয়ে বানানো হয়েছে, তাহলে তার অ্যাসেসমেন্ট আমার কমে গেল। সো এআই দিয়ে যেভাবে মানুষ ভালোও হচ্ছে, এআই দিয়ে কিন্তু মানুষ খারাপও হচ্ছে। সো এইটাকে আমরা খুবই কেয়ারফুলি এটাকে ট্রিট করতে হবে। সো অ্যাট দ্য ফাউন্ডেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ আওয়ার অ্যাটেম্পট অ্যাট মেকিং মেশিনস think for themselves in a way that we think, in a way that we can work with them, but also be understandable, explainable, accountable. এই তিনটা ছাড়া ও চিন্তা করে কিন্তু লাভ নাই। আপনি অনেক চিন্তা করতেছেন, বড় বড় কথা বলতেছেন, আমি যদি আপনাকে না জিজ্ঞেস করি আচ্ছা কীভাবে বসছে এই ডিসিশন আপনি কীভাবে আসলে, এইটার উত্তর তো আপনাকে দিতে হবে, নাহলে আমি আপনাকে কীভাবে বিশ্বাস করব? সো একটা এআই সিস্টেমকে বিশ্বাস করার ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। অনেক কিছুই জানলাম আপনার কাছ থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু একটা জিনিস কিন্তু জানা হয় নাই, যে আপনি আজকে একটি বড় জায়গায় গিয়েছেন, বাংলাদেশের গর্ব করা উচিত, বাংলাদেশের তো অবশ্যই আপনাকে কাজে লাগানো উচিত, এটা এই দেশ যারা চালান পলিসি মেকাররা ভাববেন। কিন্তু আমি যে জিনিসটা জানতে চাচ্ছি যে আজকে আপনার এই জায়গার যাওয়ার পিছনে অনুপ্রেরণা দাতা কারা? কেন এখানে গেলেন? কি নিজের ইচ্ছায়, নাকি পরিবার চেয়েছেন, আপনার গার্জিয়ান, আপনার বাবা মা স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলেটা এই জায়গায় যাবে? না, এটা খুব ভালো প্রশ্ন। অবশ্যই আমাদের এখানে যারা যেখানেই যারা আছেন, বাবা মার অবদান ছাড়া তো আসা যায় না, আর সাপোর্ট ছাড়াও আসা যায় না। তো আমার মা একজন ডক্টর রোকেয়া সুলতান, আমার আব্বু একজন ডক্টর আবুল এহসান। ওনাদের দুটো ক্যারেক্টারিস্টিক আমাকে আজ পর্যন্ত এই জায়গায় পৌঁছেছে। একটা, আমার মার কাছ থেকে আমি শিখেছি কর্মটা হয় কীভাবে। আমার মার মতন হার্ডওয়ার্কিং মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। আমার মা এই বয়সেও পারলে 7 দিন চাকরি করে বা কাজ করে, পেশেন্টের সেবা করে। এমনও পেশেন্ট আছে আম্মুর কাছে ফরিদপুরে দেখেছিল, আম্মু তার মেয়ের ডেলিভারি করেছে, ওই মেয়ের বাবু হচ্ছে আম্মুর কাছে এসে ঢাকাতে দেখাচ্ছে। সো ওনার কাছ থেকে আমি শিখেছি ওয়ার্ক এথিকটা। আর আব্বু আমাকে, আমার এখনও মনে আছে অ্যাকচুয়ালি, এটা ফরিদপুরের ঘটনা। ছোটোবেলায় আমরা হাঁটছিলাম, আমি আব্বুকে জিজ্ঞেস করেছিলাম যে আমি বড় হয়ে কী হবো। আব্বু আমাকে সেই সময় বলেছিল, যাই হও না কেন দুনিয়ার বেস্ট হওয়া, আই ডোন্ট কেয়ার ইফ ইউ ডু, মানে তুমি সুইপার হও, যাই হও, দুনিয়ার বেস্ট হইতে হবে। সো আমাদের তখন ঢাকায় শিফট করার প্ল্যান। সো আমি তখন একটু ভয়ে ছিলাম যে আচ্ছা ওখান থেকে পড়ালেখা করে এখানে একটা বড় স্কুলে ভর্তি হবো, পারবো কিনা, কম্পিটিশনে হবে কিনা। সো ওইখান থেকে আব্বু আমাকে একটা কনফিডেন্স দিয়ে দিয়েছিল, যেটা আমি এখনও ব্যবহার করি, যে লাইক ভয়ের তো কিছু নাই। এবং আমি এটা দেখছি, যখন মানুষের ভয় চলে যায় তখন তার মধ্যে অনেক সাহস চলে আসে, এবং সাহস থেকে সফলতা চলে যায়, সাকসেসটা পেয়ে যায়। এক্স্যাক্টলি। সো এই দুইটা কাজে আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। এবার আম্মুর কাছ থেকে আমি ওয়ার্ক এথিক শিখেছি, যে কাজ করতে হয় কীভাবে এবং সততার সাথে কাজ করতে হয় কীভাবে। আব্বুর কাছ থেকে আমি সেলফ কনফিডেন্সটা পেয়েছি, যে আমার যেমন কোনো সময় মাথায় আসেনি যে আই মাইট নট বি গুড এনাফ। আমার মনে হয় অনেক মানুষ নিজের সিলিং নিজেই তৈরি করে ফেলে। আমরা যদি ওই সিলিংটার কথা না চিন্তা করি, আমরা ওইখান থেকে চলে যেতে পারি। সো আমার কোনোদিন এটা মনে হয়নি যে আচ্ছা হবে না আমাকে দিয়ে। আমার কথা হচ্ছিল কষ্ট তো করছি,
যতটুকু হওয়ার হবে, আর যদি না হয় তার মানে এটা নাই কপালে, এবং এটাতে আমার প্রচুর ফ্রিডম থাকে, তখন আর ভয় লাগে না। যেমন ফিলসফি পড়ে হঠাৎ করে কম্পিউটার সায়েন্সে চলে গেলাম, অনেকে বললো এটা কী করলাম, রাইট? ফিজিক্স পড়ে এদিকে যাওয়া রিস্কি ছিল তখন। সো আর আমার বাবা মা দুজনেই আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনোদিনও বাধা দেয়নি। ইউজুয়াল বাবা মার যেই কথাবার্তা থাকে বলেছে, কিন্তু কোনো কিছুতে বাধা দেয়নি। আমি যখন বলেছিলাম যে আমেরিকাতে যাব, বাবা বলেছে ফুল স্কলারশিপ পেলে চলে যাও, ডান। বিশ্ব তো অনেক টেকনোলজি দেখলো, এআইও দেখলো, ভবিষ্যতে আর কি টেকনোলজি আছে যেটা এখন পর্যন্ত মানুষ জানে নাই, কিন্তু ভবিষ্যতে মানুষ সেটারও মুখোমুখি হবে, সেটাও দেখতে পাবে? ভবিষ্যতের প্রেডিকশনগুলি করা খুব কঠিন, এবং যারা করে তারা ম্যাক্সিমাম গবেষণা তো নিশ্চয়ই চলছে। হ্যাঁ, তা চলছে। এখনকার মেইন গবেষণাগুলি চলছে যে এআই এর মিসইউজগুলিকে কীভাবে কমানো যায়। এআই এর পোটেনশিয়ালটা যদি আমাদেরকে আসলেই বের করতে হয়, এটার মিসইউজগুলিকে মিটিগেট করতে হবে আগে। মানে ড্রাগটার যদি আমি এফিকেসি চাই, ড্রাগের সাইড ইফেক্ট বন্ধ করতে হবে আগে, অথবা ড্রাগের অ্যাবিউজটা বন্ধ করতে হবে আগে। এইখানে প্রচুর কাজ হচ্ছে, এখানে প্রচুর স্কোপও আছে। স্টুডেন্টরা যদি কাজ করতে চায়, এখানে প্রচুর কাজ আছে। আপনার জেনারেটিভ এআইতে প্রচুর পোটেনশিয়াল আছে। যেমন একটা জেনারেটিভ এআইয়ের অনেক মিসইউজ বললাম, ভালো একটা ইউজ বলি, যে আজকে যদি আমাদের এটা আপলোড হয়ে যায়, আমার যদি এটা তো আমরা মেনলি বাংলাতেই বললাম, এখন আমার যদি ইংলিশ ট্রান্সক্রিপ্ট লাগে, আমি অটোমেটিক্যালি এআই দিয়ে ইংলিশ ট্রান্সক্রিপ্ট করে ফেলতে পারবো খুবই সহজে। সো এইটা একটা ম্যাসিভ ভালো একটা কাজ, যেটাতে মানুষের শ্রমের কাজ কমায় দিচ্ছে, টাইম কমায় দিচ্ছে। সো এরকম অনেক ভালো কাজও আছে, বাট আমার মতে বেস্ট স্কোপ ইন দ্য নেক্সট 5 ইয়ার্স। আমি 5 ইয়ার্সের মতন হরাইজন চিন্তা করি, কারণ বিশ্বে যে চ্যাট জিপিটি আসবে, চ্যাট জিপিটি আসার পরে যে সবাই বদলায় যাবে। কারণ চ্যাট জিপিটির কাজগুলি না আমরা 2017তেও করতাম, কিন্তু মানুষকে বুঝাতে পারতাম না চ্যাট জিপিটি জিনিসটা কী। কিন্তু আসার পরে এখন মোরালে সবাই বুঝতেছে চ্যাট জিপিটি কী। হয়তো ভিতরে কী হচ্ছে বুঝছে না, কিন্তু এটাকে প্রশ্ন করলে যে প্রশ্নের উত্তর আসতেছে এটা বুঝছে তারা, স্টুডেন্টরা ম্যাক্সিমাম বুঝছে। সো এইখানে আমি বলবো বেশ কিছু কাজ করার আছে, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে স্পেসিফিক্যালি করার আছে যে এগুলিকে আমরা ঠিক মতন পলিসি কীভাবে দিব, গভর্নেন্স কীভাবে করব, এবং আমরা ওয়ার্ল্ড এক্সপার্ট এবং গ্লোবাল এক্সপার্ট, লোকাল এক্সপার্ট এবং আমাদের মতন হাইব্রিড এক্সপার্ট যারা, তাদেরকে কিভাবে একসাথে করা যায়। আমরা তো জানলাম যে আপনার নিশ্চয়ই এই দেশের জন্য কাজ করার ইচ্ছে আছে। সেটা দেশ যারা চালান তারা যদি মনে করেন হ্যাঁ এদের এই সম্পদগুলো আমার দরকার, অবশ্যই তারা যোগাযোগ করবে। তবে আমরা যারা মিডিয়ায় কাজ করি, মানুষের দর্শক নিয়ে যারা কাজ করি, মানুষকে নিয়ে যারা কাজ করি, মানুষের কাছে একটি ইনফরমেশন খুব জরুরি। আপনি বলছিলেন যে আপনি নিজেও স্কলারশিপে, ফুল স্কলারশিপে আমেরিকায় পড়াশোনা করেছেন। সেখানে বসে এদেশের যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা আছেন বা যারা আপনার মতো হতে চান, তাদের জন্য এই স্কলারশিপের ক্ষেত্রে কি কি কাজ আপনি করতে পারবেন? এটা খুব ভালো প্রশ্ন। এবার এটার দুটা লেভেল আছে। একটা হচ্ছে কেউ কি আন্ডারগ্র্যাড করতে বাইরে যেতে যাচ্ছে, নাকি পিএইচডি করতে বাইরে যেতে। আন্ডারগ্র্যাড করতে গেলে কি হবে আর পিএইচডি করতে গেলে কি হবে? সো আন্ডারগ্র্যাড করতে হলে মানুষকে মনে রাখতে হবে যে বাংলাদেশে যেমন প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিগুলি সব পাবলিক হয়, আমেরিকাতে কিন্তু সবগুলি মোস্টলি প্রাইভেট। হার্ভার্ড প্রাইভেট, এমআইটি প্রাইভেট, নর্থ ইস্টার্ন প্রাইভেট, জর্জিয়া টেক শুধু পাবলিক ছিল, ঠিক আছে? এবং জর্জিয়া টেকটা কেন পাবলিক, আমার পিএইচডি কেন হয়েছে আমি পিএইচডির সময় বলছি। আন্ডারগ্র্যাডের সময় স্কলারশিপটা কারা দিবে? যাদের টাকা আছে এবং যারা অ্যালাউড ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে টাকা দিতে পারবে। সো আপনি যদি একটা সরকারি স্কুলকে যেয়ে বলেন আমি তোমার নাগরিক না, কিন্তু আমার তোমার যেই টাকাটা আছে ওটা লাগবে, সে আপনাকে কেন দেবে? ওর টাকা তো ওর ট্যাক্স পেয়ার থেকে আসতেছে, ওর অ্যালোকেশন ওর সিটিজেনের জন্য। কিন্তু প্রাইভেট স্কুলগুলির টাকা আছে, কিন্তু যাদেরকে নেয় ইউজুয়ালি তারা পুরো টাকা দিয়েই নেয়। এটা আমি মানে মোটা দাগে বলছি, এক্সেপশনস অ্যাপ্লাই। সো দর্শকদের এটা একটু যাচাই বাছাই করে দেখতে হবে। সো যত প্রেস্টিজিয়াস স্কুল তার তত টাকা বেশি, এন্ডাউমেন্ট তার তত বেশি, এন্ডাউমেন্ট থেকে তার মানে তার দেওয়ার ক্ষমতাও তত বেশি। এই প্রোফাইলটা আমার মতে বানানো লাগবে ক্লাস 6-7 থেকেই। আর বাবা মাকে সবসময়, অভিভাবকদেরকে এটা বলে রাখি যে ছেলে পেলে শুধু পড়ালেখাই করবে এটা যাতে হয় না, খেলাধুলা করতে হবে, নাটক করতে হবে, সাহিত্য করতে হবে। আমি যেমন বাংলাদেশের ভেতরে খবর পড়তাম, এটাকে ওরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে, ইসিএ। এই ইসিএগুলির মধ্যে ডেপথ থাকে, শুধু করলাম সার্টিফিকেট নিলাম হলো না, ডেপথ 3-4 বছর ধরে এটা করতে হবে। ডিবেট করতে হলে একটা লেভেলে যে ডিবেট করতে হবে, স্কুলে ডিবেট করছে নট গুড এনাফ। কারণ ওদের দেশে না ওই স্কুলগুলিতে আন্ডারগ্র্যাড লেভেলে যদি এমন হয় এসএটিতে 1600 পাওয়া স্টুডেন্ট 1600 তে 1600 5 বার ভরতে পারবে, ওটা দিয়ে ভরে না কেন? কারণ ওরা একটা ওয়েল রাউন্ডেড স্টুডেন্ট বডি। এইটা স্টুডেন্টদেরকে খুব দরকার যে আমি নিজের প্রোফাইলটা কিভাবে বানাচ্ছি যাতে ওরা আমাকে মনে করে যে আমি শুধু
নট অনলি এম আই অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট বাট অলসো আম ওয়েল রাউন্ডেড পার্সন। আমার আরও ট্যালেন্ট আছে, যেটা আমরা যখন বড়লোক ছিলাম ব্রিটিশ আমলের আগের কথা, তখন দেখবেন যে রয়্যাল সাবজেক্ট বলা হতো লিটারেচার, রয়্যাল সাবজেক্ট বলা হতো ফিলসফি। এখন ওখানে মানুষ যায় না কেন? কারণ চাকরি নেই। ন্যাচারাল ট্যালেন্টগুলি যাচ্ছে সব ভোকেশনাল, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার, এগুলিতে। আমেরিকাতে এখনও ওই জিনিসটা আছে যে আমরা এই রয়্যাল সাবজেক্টগুলিতে ট্যালেন্টেড মানুষগুলি যাচ্ছে এখনও, কারণ ওদের স্কোপ আছে। আমি যেমন ফিলসফি পড়েছি। সো আন্ডার গ্র্যাডে স্কলারশিপ যদি পেতে হয় মোস্টলি প্রাইভেট স্কুল, যত প্রেস্টিজিয়াস তত ভালো, কিন্তু ওটার জন্য আবার প্রোফাইলও অত ভালো হতে হবে। এবং ইউজুয়ালি ওরা দেখা যাচ্ছে যে হয়তো বাংলাদেশ থেকে বছরে একজন নিচ্ছে। যেমন আমার ওয়াশিংটন ইউনিভার্সিটি তখন মনে হয় বয়স ছিল 268, 268 বছর বয়স পুরানো স্কুলটা ছিল, ইউনিভার্সিটিটা ছিল। আই ওয়াজ দি ফার্স্ট বাংলাদেশি টু গো দেয়ার। এর আগে বাংলাদেশে যাইনি। আল্লাহর রহমতে আমি পাশ হওয়ার পরে একজন করে প্রতি বছরই যাচ্ছে, আলহামদুলিল্লাহ। সো এটা হলো আন্ডার গ্রেডের মাসলা। আমি মেইনলি এখন রিক্রুট করছি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্টগুলিকে। পিএইচডি স্টুডেন্টগুলিতে আবার মানে হিসাব নিকাশটা একটু অন্যরকম, তখন প্রাইভেট পাবলিকের একটা লেভেলে চলে আসে। কারণ পিএইচডি স্টুডেন্টদের ফান্ডিং আসে আমার কাছ থেকে, আমার গ্র্যান্ট থেকে। ইউনিভার্সিটি কিন্তু পিএইচডি স্টুডেন্টদেরকে পালে না। ইউনিভার্সিটির প্রফেসরদের, নর্থ আমেরিকার কথা বলছি, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াতে আলাদা নিয়ম। নর্থ ইস্টার্ন কিন্তু আমেরিকাতে সবচেয়ে হাইয়েস্ট স্টাইপেন্ড দিচ্ছে এখন পিএইচডি স্টুডেন্টদেরকে। বছরে প্রায় অ্যারাউন্ড $52,000 দিচ্ছে আমরা স্টুডেন্টদেরকে স্টাইপেন্ড হিসেবে, যে তোমাদের থাকা খাওয়ার জন্য এই টাকাটা দেওয়া হচ্ছে। টিউশন কিন্তু অলরেডি আলাদা, টিউশন আমরা অলরেডি কভার করছি। পিএইচডিতে টিপিক্যালি টিউশন আর স্টাইপেন্ড মিলিয়ে প্যাকেজটা হয়, আর এই প্যাকেজটা আসে আপনার অ্যাডভাইজার বা প্রফেসরের ফান্ড থেকে। সো আমার এই দেওয়ার ক্ষমতা আছে। আমি চেষ্টা করছি যে বাংলাদেশে যারা অ্যাকচুয়ালি কর্মঠ, অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, যাদের ভিতরে প্রতিভাটা আছে, তাদেরকে আমন্ত্রণ করছে। আমার ওয়েবসাইট আছে, হয়তো এই ফিডের পাশে হয়তো দেখতে পারবেন আমার ওয়েবসাইট এবং আমার সোশ্যাল মিডিয়ার যে কানেকশনগুলি আছে, ওখানে আমার সাথে রিচ আউট করতে পারেন এবং আইল ট্রাই মাই বেস্ট টু হেল্প। কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রোফাইল, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য রিসার্চ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কোয়ালিটি। দ্যাট ইজ দ্য মেইন গোল। তারপরের কথা পরে আসছে। ধন্যবাদ প্রফেসর ডক্টর উপল এহসান। অনেক কিছু জানলাম। আশা করি এই জানার থেকে শুধু আমি না, আমরা না, দেশবাসী উপকৃত হবে। এবং আশা করি যারা দেশ চালান আপনার মতো সম্পদদের তারা দেশে আমন্ত্রণ জানাবেন এবং দেশের উন্নয়নে কাজে লাগাবেন। আপনাকে আবারও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক সবাইকে।